আপনি জীবনে অনেক পরাজয়ের মুখোমুখি হবেন, কিন্তু নিজেকে কখনো পরাজিত হতে দেবেন না। ওয়েলকাম ডিয়ার স্টুডেন্ট। আজকে আমরা ভৌতবিজ্ঞান বিষয়ের পরমাণুর নিউক্লিয়াস এই চ্যাপ্টারটির পার্ট 2 নিয়ে আলোচনা করব। আর এখানে আমাদের মূল বিষয় যে তেজস্ক্রিয়তা। আমরা গতকাল যেখানে শেষ করেছিলাম তারপর থেকেই শুরু করব। তো গতকাল ক্লাসে আমাদের কি আলোচনা হয়েছিল সেটা একটু তোমাদের বলে দিই। ওকে, আচ্ছা, আমাদের তেজস্ক্রিয়তার আবিষ্কার তোমাদের বলা হয়েছিল যে ফরাসি বিজ্ঞানী হেনরি বেকারেল যে এক্স রশ্মি নিয়ে গবেষণা করতে গিয়ে এই তেজস্ক্রিয়তার আবিষ্কার করে। আচ্ছা, তেজস্ক্রিয়তাটা কি? যে ধরো এই একটি মৌলের নিউক্লিয়াস, তো এটা কেমন মৌল? এটা হচ্ছে উচ্চ ভর সংখ্যাযুক্ত মৌল। ওকে, তো এই মৌলটা উচ্চ ভর সংখ্যা থাকার জন্য এটা নিজে থেকে, একে জোর করে কেউ ভাগ করে দেবে না, নিজের থেকে দুটো ছোট ছোট মৌল তৈরি করবে। আর এই ছোট ছোট মৌলর ভর সংখ্যা কেমন হয়ে থাকে? যে নিম্ন ভর সংখ্যা। ওকে, নিম্ন ভর সংখ্যা। তো এই বড় মৌলটাকে কি বলে বলেছিলাম? এটাকে বলা হয়ে থাকে যে তেজস্ক্রিয় মৌল। যে তেজস্ক্রিয় মৌল, তাহলে তেজস্ক্রিয় মৌল দুটো ছোট ছোট নিম্ন ভর সংখ্যাযুক্ত মৌল তৈরি হয়ে থাকে। এই মৌলটা হচ্ছে তেজস্ক্রিয় মৌল। আচ্ছা, এই মৌলটা থেকে দুটো ছোট ছোট মৌল সৃষ্টি হয়েছে বলে তাহলে একে আমরা আরও একটা নামে জেনে থাকি কি? যে জনক পরমাণু। জনক পরমাণু বলে থাকি, কারণ কি? ওখান থেকে সৃষ্টি হয়েছে বলে। আর এই যে দুটো ছোট ছোট পরমাণু, একে আমরা বলে থাকি কি? দুহিতা পরমাণু। দুহিতা পরমাণু। ওকে, আচ্ছা, এই ছোট ছোট দুটো পরমাণু সৃষ্টি হওয়ার সময় এখান থেকে এক প্রকারের রশ্মি নির্গত হয়। এটা তোমাদের বলেছিলাম, এক প্রকারের বিকিরণ নিঃসরণ হয়ে থাকে। এই বিকিরণটাকে আমরা বলে থাকি যে তেজস্ক্রিয় রশ্মি। তেজস্ক্রিয় রশ্মি বলা হয়ে থাকে। ওকে, তো আমরা গতকাল এই উচ্চ ভর সংখ্যা, নিম্ন ভর সংখ্যা এবং তেজস্ক্রিয় মৌল এগুলো আমরা জেনেছি। আচ্ছা, এখানে একটা কোশ্চেন জিজ্ঞাসা করছি যে মৌলগুলোর ভর সংখ্যা কত হলে সেটা তেজস্ক্রিয় মৌল হতে পারে? আমি তোমাদের দুটো সংখ্যা বলেছিলাম, কি কি? যে 206 বা কোনো কোনো বইয়ে 210ও দেওয়া রয়েছে, কিন্তু এর সঠিক উত্তরটি হয়ে যাবে 206। 206 এর বেশি ভর সংখ্যা বিশিষ্ট মৌলগুলোই তেজস্ক্রিয় মৌল হয়ে থাকে। এর অনেকগুলো উদাহরণও তোমাদের দেওয়া হয়েছিল। তো তেজস্ক্রিয় মৌল হয়ে গিয়েছে। আজকে আমরা তেজস্ক্রিয় রশ্মি থেকে ক্লাসটি শুরু করতে যাচ্ছি। তাহলে নেক্সট পরবর্তী পেজে হেডিং দেওয়া যাক যে তেজস্ক্রিয় রশ্মি। তেজস্ক্রিয় রশ্মি, বা একে আমরা বলে থাকি কি? তেজস্ক্রিয় বিকিরণ। তেজস্ক্রিয় বিকিরণ। আচ্ছা, একে আমরা ইংলিশে বলে থাকি যে রেডিও অ্যাক্টিভ রে। রেডিও অ্যাক্টিভ রে বলা হয়ে থাকে। আচ্ছা, তাহলে তেজস্ক্রিয় রশ্মিটা কি? আমরা খুব সহজভাবে উত্তরটি লেখার চেষ্টা করব। যে তেজস্ক্রিয় মৌল থেকে, একবার চিত্রতে দেখে যে তেজস্ক্রিয় মৌল থেকে, আচ্ছা কালারটা একটু চেঞ্জ করি, তেজস্ক্রিয় মৌল থেকে উচ্চ ভেদন ক্ষমতা। আচ্ছা, এই যে রশ্মিগুলো হবে
এটা হচ্ছে উচ্চ ভেদন ক্ষমতা, মানে ভেদ করার শক্তি বেশি। ভেদ করার শক্তি বেশি ব্যাপারটা কীরকম? ধরো তুমি একটা লাইট জ্বালছো, ওকে, একটা লাইট জ্বেলেছ, এখান থেকে রশ্মি নির্গত হচ্ছে, ওকে। তো ঠিক এই মধ্যপৃষ্ঠে যদি একটা প্লেট রেখে দেওয়া হয় বা কাগজের একটা টুকরো রেখে দেওয়া হয়, দেখবে অপোজিট প্রান্তে কিন্তু রশ্মি আসতে পারবে না। কিন্তু এখানে এই যে তেজস্ক্রিয় রশ্মিটা নির্গত হচ্ছে, এই তেজস্ক্রিয় রশ্মি কিন্তু এই প্লেটকে ভেদ করে চলে যাবে। তাই বলা হচ্ছে যে উচ্চ ভেদন ক্ষমতা সম্পূর্ণ রশ্মি, ওকে। আচ্ছা, ওই উচ্চ ক্ষমতা সম্পূর্ণ রশ্মির একটু লিখে দিই এখানে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে উচ্চ ভেদন ক্ষমতা, ওকে। তাহলে উচ্চ ভেদন ক্ষমতাযুক্ত রশ্মি নির্গত হয়, তাকেই আমরা বলবো কি, যে তেজস্ক্রিয় রশ্মি, ওকে। আচ্ছা, তাহলে এই ব্যাপারটাই এখানে আমরা ভাষা দিয়ে লিখে নেওয়ার চেষ্টা করব, যে তেজস্ক্রিয় মৌল থেকে তেজস্ক্রিয় মৌল থেকে উচ্চ ভেদন, যে উচ্চ ভেদন ক্ষমতা সম্পূর্ণ রশ্মি নির্গত হয়, রশ্মি নির্গত হয়, তাকে তেজস্ক্রিয় রশ্মি বলে, ওকে। আচ্ছা, এই তেজস্ক্রিয় রশ্মি সম্পর্কে আমরা আর দুটো একটা কথা জেনে নিই। আচ্ছা, এই রাদারফোর্ড এবং কুরি দম্পতি, এই কুরি দম্পতি কেন বলা হয় সেটা তোমাদের একটুক্ষণ পরে বলছি। এই রাদারফোর্ড এবং কুরি দম্পতি কিন্তু একজন নয়, দম্পতি কথাটা দেওয়া রয়েছে মানে স্বামী স্ত্রী, এরা দুজন, অর্থাৎ এই রাদারফোর্ড একজন আর কুরি দম্পতি দুজন, এই তিনজন মিলে একটি পরীক্ষা করেছিলেন, ওকে। আচ্ছা, এর সঙ্গে আরও একজন বিজ্ঞানী ছিল, ও ভিলার্ড, এই চারজন ভিলার্ড গবেষণা করে জানান আলফা ও বিটা কণা ও গামা রশ্মি, একে আমরা আলফা বলবো, একে আমরা বিটা বলবো, একে আমরা গামা বলবো। এই আলফা এবং বিটা এরা হচ্ছে দুটো কণা এবং গামা হচ্ছে একটা রশ্মি। আমরা যখন তিনজনের পার্থক্য পড়ব তখন আমরা আরও ভালোভাবে জানব। তো আলফা বিটা গামা এদের সমবায়ে তেজস্ক্রিয় রশ্মি গঠিত হয়, তেজস্ক্রিয় রশ্মি গঠিত হয়। তাহলে এটা কোন কোন বিজ্ঞানী পরীক্ষা করে বলেছিলেন? রাদারফোর্ড, কুরি দম্পতি এবং ভিলার্ড, এই তিনজন বিজ্ঞানী গবেষণা করে বলেন এই তেজস্ক্রিয় রশ্মি আলফা এবং বিটা কণা এবং গামা রশ্মি দিয়ে গঠন হয়ে থাকে, ওকে। আচ্ছা, এখানে এই যে কুরি দম্পতি, ইনি আরও একটা কথা বলেছিলেন। 1898 খ্রিস্টাব্দে মেরি কুরি, একে আমরা ইংলিশে মেরি কুরি
ও তার স্ত্রী, ও তার, আচ্ছা স্ত্রী নয়, ম্যারি কুরি হচ্ছে একজন মহিলা। আচ্ছা ইনার হচ্ছে স্বামী, ইনার স্বামী হচ্ছে পিয়ের কুরি, পিয়ের কুরি। আচ্ছা এখানে ইংলিশ টার্মটি হয়ে যাবে PIERRE, পিয়ের কুরি, CURIE। ওকে, আচ্ছা পিয়ের কুরি পরীক্ষার মাধ্যমে, এরা দুজন, এই মেরি কুরি এবং পিয়ের কুরি, এদের দুজনকেই কুরি দম্পতি বলা হয়ে থাকে। ওকে, আচ্ছা এই কুরি দম্পতি দুইজন পরীক্ষার মাধ্যমে দেখান। তোমাদের গতকাল কয়েকটা তেজস্ক্রিয় মৌলের নাম দিয়েছিলাম, তার মধ্যে ছিল থোরিয়াম। থোরিয়ামের তেজস্ক্রিয় রশ্মি ইউরেনিয়ামের নিঃসৃত বিকিরণ থেকে নিঃসরণ, বা নিঃসৃতও লিখতে পারো, নিঃসরণ বিকিরণ থেকে প্রায় 1000 গুণ বেশি শক্তিশালী, এই কথাটি বলেছিলেন। তাহলে আরেকবার বলে দিই যে তেজস্ক্রিয় মৌল থেকে উচ্চ ভেদন ক্ষমতা সম্পূর্ণ যে রশ্মি নির্গত হয় সেটা হচ্ছে তেজস্ক্রিয় রশ্মি। আচ্ছা এই তেজস্ক্রিয় রশ্মি নিয়ে রাদারফোর্ড, কুরি দম্পতি এবং হচ্ছে ভিলার্ড, এই তিনজন একটা গবেষণা করেছিল। সেখান থেকে জানা যায় যে আলফা বিটা দুটো কণা এবং গামা রশ্মি, এই তিনজনকে নিয়ে এই তেজস্ক্রিয় রশ্মিটি গঠিত হয়েছে। এবং ওই মেরি কুরি এবং হচ্ছে পিয়ের কুরি মানে কুরি দম্পতি 1898 খ্রিস্টাব্দে আরও একটি পরীক্ষা করেন যে থোরিয়াম থেকে যে তেজস্ক্রিয় রশ্মিটা নির্গত হয় সেটা ইউরেনিয়াম নিঃসরণ বিকিরণ থেকে প্রায় 1000 গুণ বেশি, মানে ইউরেনিয়ামের থেকে থোরিয়ামে বেশি তেজস্ক্রিয় রশ্মি নির্গত হয়ে থাকে। এই পরীক্ষাটি করে বলেছিল। ওকে, আচ্ছা এই পর্যন্ত কোনো আশা করছি সমস্যা নেই। এই হচ্ছে আমাদের তেজস্ক্রিয় রশ্মি ছিল। এরপরে আমরা শুরু করব যে জনক পরমাণু এবং হচ্ছে দুহিতা পরমাণু। জনক পরমাণুটা কি আরও একবার বলে দিচ্ছি, ওই তেজস্ক্রিয় মৌল থেকে দুটো মৌল সৃষ্টি হচ্ছে, তাই আমরা একে বলবো জনক পরমাণু। আর এই দুটো ছোট ছোট মৌলকে বলে থাকবো কি দুহিতা পরমাণু। তাহলে নেক্সট পয়েন্ট দেওয়া যাক যে জনক পরমাণু ও দুহিতা পরমাণু। আচ্ছা জনক পরমাণুটা তাহলে কি, যেসব পরমাণুর এক মিনিট রটা ঠিক করে দিই, পরমাণুর তেজস্ক্রিয় বিঘটন হয়, তেজস্ক্রিয় বিঘটনটা কি, ওই বিঘটনটাই হচ্ছে বিভাজন। বিভাজনকে আমরা আরও এক ভাষায় বলতে পারি বিঘটন। তো এখানে বিঘটনের পরিবর্তে বিভাজনও লিখতে পারো, কোনো সমস্যা নেই। বিঘটন হয় তাকে জনক পরমাণু বলে। এটা হচ্ছে কি জনক পরমাণু হয়ে গেল। আর দুহিতা পরমাণু কি, যে জনক পরমাণু থেকে
জনক পরমাণু, জনক পরমাণুর বিঘটনের ফলে সৃষ্ট নতুন মৌলের পরমাণু দুহিতা পরমাণু, আচ্ছা পরমাণুকে দুহিতা পরমাণু বলে, দুহিতা পরমাণু বলে। ওকে, এই হচ্ছে জনক পরমাণু এবং দুহিতা পরমাণু সম্পর্কে আলোচনা হয়ে গেল। আচ্ছা, এখন আমরা সেই চিত্রতে আবারও চলে যাই। এখন এই তেজস্ক্রিয় মৌলটা বিঘটন হয়ে বা বিভাজন হয়ে দুটি দুহিতা পরমাণু সৃষ্টি করে। আমি এটা তোমাদেরকে খুব ভালোভাবে বোঝাতে পেরেছি আশা করছি। এখন সবথেকে তোমাদের মনের মধ্যে প্রশ্ন যে বিভাজনটা কেন হয় বা এই উচ্চ ভর সংখ্যার মধ্যেই বিভাজনটা কেন হয়ে থাকে, নিম্ন ভর সংখ্যার মধ্যে কেন বিভাজন হয় না। তোমাদের ক্লাসটি শুরু করার পূর্বেই তোমাদের পরমাণুর নিউক্লিয়াস, পরমাণুটা কি এবং পরমাণুর নিউক্লিয়াস সম্পর্কে বলেছিলাম। ধরো এই একটা পরমাণু, এর মাঝে ছোট্ট একটা নিউক্লিয়াস রয়েছে। এই নিউক্লিয়াসের মধ্যে কি কি অবস্থান করে? প্রোটন অবস্থান করে এবং নিউট্রন অবস্থান করে। ওকে, এখন উচ্চ ভর সংখ্যা বিশিষ্ট, উচ্চ ভর মানে এদের ভরটা বেশি, আর ভর কোথায় অবস্থান করে? ঠিক এই কেন্দ্রেই অবস্থান করে। তাহলে কেন্দ্রের মধ্যে ভর বেশি, আর ভর কাদের জন্য বেশি? এই প্রোটন এবং নিউট্রনেরই জন্য। যখন এই প্রোটন এবং নিউট্রন এদের অনুপাত 1:5 এর বেশি হবে, যখন এই প্রোটন এবং নিউট্রন এদের দুজনের অনুপাত 1:5 এর বেশি হবে, তখন ওই পরমাণুটি বিঘটন ঘটে দুটো ছোট ছোট পরমাণু সৃষ্টি করবে। ওকে, আশা করছি বুঝতে পারছো। যদি পরীক্ষাতে প্রশ্ন দেওয়া হয়ে থাকে যে তেজস্ক্রিয়তা কারণ কি, তাহলে তোমরা এই কথাটি লিখতে পারবে আশা করছি। তাহলে আমরা নেক্সট পরবর্তীতে স্লাইডে এই ভাষাগুলো দিয়ে উত্তরটি তোমাদের কমপ্লিট করে দিই। তাহলে হেডিং কি হবে? যে তেজস্ক্রিয়তার কারণ, আচ্ছা তেজস্ক্রিয়তার কারণে তাহলে কি বলবো? যে পরমাণুর নিউক্লিয়াসে নিউট্রন ও প্রোটনগুলি নিউক্লিয় বলের সাহায্যে আবদ্ধ থাকে। আচ্ছা নিউক্লিয় বলটা কি একটু বলে দিই। ওই এখানে যে দেখানো হলো তোমাদের, এই যে প্রোটন এবং নিউট্রন, এরা দুজন হচ্ছে বন্ধু। এরা একে অপরের মধ্যে মানে ভালোবাসার মধ্যে একটা আবদ্ধ হয়ে গেছে। ওই ভালোবাসাটাকেই আমরা বলবো কি নিউক্লিয় বল। অর্থাৎ এক কথায় বলতে পারি প্রোটন এবং নিউট্রন যে বলের জন্য একে অপর শক্ত করে আবদ্ধ থাকে, তখন তাকে আমরা বলবো কি যে প্রোটন ও নিউট্রন। আচ্ছা সরি, প্রোটন ও নিউট্রনের নিউক্লিয় বল। ওকে, তাহলে ওই নিউক্লিয় বলের কথাই এখানে বলা হচ্ছে। তাহলে নিউক্লিয় বলের সাহায্যে আবদ্ধ থাকে। ভারী
পরমাণুগুলির নিউক্লিয়াসে নিউটন ও প্রোটন সংখ্যার অনুপাত 1:5 এর বেশি হলে তাকে বা বেশি হলে অস্থায়ী হয়ে পড়ে তখন স্থায়ী হওয়ার জন্য তেজস্ক্রিয় বিকিরণ ঘটায়। ওকে, আশা করছি এই পর্যন্ত পুরো ক্লিয়ার, কোনো সমস্যা নেই। আচ্ছা, এই অস্থায়ী এবং স্থায়ী ব্যাপারটা কি? আচ্ছা, ব্যাপারটা কি দেখো, যখন এই প্রোটন ও নিউটন এরা একে অপরের মধ্যে একটা নিউক্লিয় বল, যেটা তোমাদের ভালোবাসার একটা উদাহরণ দিয়ে বোঝানো হলো, ওই ভালোবাসার মধ্যে আবদ্ধ থাকে, যখন এদের ভালোবাসার মধ্যে মানে এদের আকর্ষণের মধ্যে কেউ যদি জল ঢেলে দেয়, মানে তাদের অনুপাত যদি 1:5 হয়ে যায়, তখন এদের দুজনের মধ্যে ঝগড়ার সৃষ্টি হয়। আর ওই ঝগড়াটাকে বন্ধ করার জন্য এরা তেজস্ক্রিয় বিকিরণ ঘটায়। ওকে, তারপরে যখন ঝগড়াটা থেমে যাবে তখন আবার নর্মাল হয়ে যাবে, কোনো সমস্যা নেই। ওকে, আচ্ছা, নেক্সট পরবর্তীতে, আচ্ছা, এটাই হচ্ছে আমাদের তেজস্ক্রিয় মৌল থেকে যে তেজস্ক্রিয় বিকিরণটা ঘটে থাকে তার কারণ। আচ্ছা, এখানে আরও একটা তোমাদের নোট হিসাবে একটা প্রশ্ন লিখিয়ে রাখি, যে কারণ দিয়ে জিজ্ঞাসা করলে এটাই লিখবে, এবং যদি জিজ্ঞাসা করে যে তেজস্ক্রিয়তা একটি নিউক্লিয় ঘটনা ব্যাখ্যা করো, তো এই উত্তরটাই হয়ে যাবে। ওকে, আচ্ছা, এখন আমরা এই যে কিছুক্ষণ আগে আলফা, বিটা, গামা পড়েছিলাম, এদেরকে নিয়ে একটু আলোচনা করব। এই যে আলফা, বিটা, গামা। আচ্ছা, এই আলফা, বিটা, গামা তো নেক্সট পেজে এখন যাওয়া যাক তাহলে এখানে হেডিং দিচ্ছি যে আলফা, বিটা ও গামা রশ্মির প্রকৃতি ও উৎস, এই সম্পর্কে এখন আমরা আলোচনা করব। আচ্ছা, একজন বিজ্ঞানী ছিল যিনি এটা নিয়ে পরীক্ষা করেছিল। বিজ্ঞানীকে 1919 সালে রাদারফোর্ডের পরীক্ষা বলে আমরা জানি। রাদারফোর্ডের পরীক্ষা বলা হয়ে থাকে। আচ্ছা, পরীক্ষাটা কি? একটা বক্স নেওয়া হচ্ছে। ওকে, এই হচ্ছে একটা বক্স নেওয়া হলো। ওকে, এই বক্সটা কিসের বক্স? এই বক্সটা হচ্ছে যে সিসার
বক্স। ওকে, এর মধ্যে একটা পদার্থ রাখা হলো। পদার্থটা কি? যে ইউরেনিয়াম। এই যে একটা ছোট্ট করে একটা পদার্থ রাখা হলো, পদার্থটা হচ্ছে ইউরেনিয়াম। ইউরেনিয়াম বা যে কোনো তেজস্ক্রিয় মৌল। তোমাদের গতকাল ক্লাসে তেজস্ক্রিয় মৌলের উদাহরণ দেওয়া হয়েছিল। যে কোনো তেজস্ক্রিয় মৌল এই সিসার বক্সে রাখা হলো। ওকে, আচ্ছা, এখানে এই তেজস্ক্রিয় মৌল থেকে এক প্রকার রশ্মি বিকিরণ হবে। রশ্মিটা কেমন রশ্মি? যে তীব্র ভেদন ক্ষমতা সম্পূর্ণ একটা রশ্মি। ওকে, আচ্ছা, ধরো এই রশ্মিটি এভাবে যাচ্ছে। দেখো, মৌলটা যদি মাঝের দিকে হয় তাহলে তোমাদের হয়তো বুঝতে সুবিধা হতো। এই রশ্মিটি যাচ্ছে। এখন এটি হচ্ছে উচ্চ ভেদন ক্ষমতা সম্পূর্ণ একটা রশ্মি। মাঝে আমি একটা প্লেট দিয়ে দিলাম। ওকে, এই প্লেটটা ভেদ করেই ওই রশ্মিটা অপর প্রান্তে চলে যাচ্ছে, এটা এখানে বোঝা হয়েছে। এখন ঠিক এই রশ্মির মাঝপথে দুটো জিনিসকে রাখা হলো। দুটো জিনিস কেমন? দুটো পাত। ওকে, এখানে একটা পাত রাখা হলো, আর ঠিক অপোজিটে আর একটা পাত রাখা হলো। এই দুটো পাত হচ্ছে যে তড়িৎ ক্ষেত্র। এদের মধ্যে তড়িৎ ছাড়া রয়েছে তড়িৎ ক্ষেত্র। এটা ধরলাম পজিটিভ প্রান্ত, মানে হচ্ছে ধনাত্মক, আর এটা হচ্ছে ঋণাত্মক প্রান্ত। এখন এই রশ্মিটার দুই প্রান্তে তড়িৎ ক্ষেত্র রাখার ফলে রশ্মিটা তিনটি ভাগে বিভক্ত হয়ে যায়। ওকে, এটা একটি ভাগ, এদিকে একটি ভাগ গিয়েছে, আর একটি ভাগ হচ্ছে ঠিক এর দিকে গিয়েছে। দেখো, তিনটি ভাগ। এখন এই ঋণাত্মক প্লেটের দিকে যে রশ্মিটা এসেছে, এই রশ্মিটাকে আমরা বলবো কি? আলফা। ওকে, এবং ধনাত্মক প্রান্তের দিকে যে রশ্মিটা সামান্য কিছুটা বেঁকে গিয়েছে, একে আমরা বলবো বিটা। আর মাঝখানে একজন সহজ সরল ব্যক্তি, ইনি কোনো কিছু দেখেনি দুদিকে কে আছে না নেই, এই ব্যক্তি সোজা বেরিয়ে গেল। এই ব্যক্তিটা হচ্ছে কি? গামা ব্যক্তি। ওকে, ঠিক কেমন? তিন বন্ধু একসাথে যাচ্ছে। ঠিক জিনিসটাকে তোমাদের সহজ করার জন্য আরও সহজভাবে বোঝানোর চেষ্টা করি একটু গল্পের ছলে। রাস্তা দিয়ে তিন বন্ধু যাচ্ছে। রাস্তার এক প্রান্তে একজন সুন্দরী মেয়ে দাঁড়িয়ে আছে। ওকে, তো এর প্রেমে পড়ে গেছে। কে পড়ে গেছে? এই আলফা প্রেমে পড়ে গেছে। আর একদিকে আরেকজন সুন্দরী মেয়ে দাঁড়িয়ে আছে, ওর প্রেমে কে পড়ে গেছে? বিটা পড়ে গেছে। ওকে, আর হচ্ছে গামা বিবাহিত ব্যক্তি, কোনো দিকে না দেখে সোজা নিজ পথে বেরিয়ে গেল। আচ্ছা, যখন দেখো এই একজন মেয়ে, এই একজনও মেয়ে, তাহলে মেয়ের দিকে আকর্ষণ হয়ে কে আসছে? এটা হচ্ছে তাহলে ছেলে। ঠিক এ গল্পের ছলে তোমাদের যেমন নির্ণয় করালাম যে আলফা এবং বিটা একজন ছেলে, ঠিক তেমনই দেখো এই যে প্রান্ত দুটো রয়েছে বা তড়িৎ পাত দুটো রয়েছে, তড়িৎ পাতের দিকে কে, এই ঋণাত্মক পাতের দিকে কে আকর্ষিত হয়ে আসছে? আলফা। তাহলে ঋণাত্মকের দিকে কে আকর্ষণ হবে? অবশ্যই পজিটিভ আকর্ষণ হবে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি আলফা হচ্ছে পজিটিভ, মানে হচ্ছে ধনাত্মক। ঋণাত্মকের দিকে আকর্ষণ হয়েছে কে? ধনাত্মক। আচ্ছা, ঠিক অপর প্রান্তে দেখো, এটা হচ্ছে কি? ধনাত্মক পাত। ধনাত্মক পাতের দিকে কে আকর্ষিত হয়েছে? বিটা। তাহলে বিটা
অবশ্যই ঋণাত্মক। ওকে, আর গামা কোনো দিকে লক্ষ্য করেনি, গামা যেহেতু সোজা বেরিয়ে গেছে, এই গামা না প্লাস না মাইনাস, কোনোটাই নয়। ওকে, গোল করে ক্রস করে দিই, এটা হচ্ছে কোনোটা নয়। এই গামা হচ্ছে কি নিস্তড়িত। আশা করছি বুঝতে পেরেছ। এটাই হচ্ছে 1919 সালে রাদারফোর্ডের পরীক্ষা। আচ্ছা, এখন আমরা এখানে যেটা আলোচনা করলাম এটাকেই আমরা একটু সহজ ভাষা দিয়ে পরবর্তী নেক্সট পেজে লিখে নেওয়ার চেষ্টা করব। তাহলে 1919 সালে রাদারফোর্ডের পরীক্ষায় রাদারফোর্ডের পরীক্ষা একটি সরু ছিদ্রযুক্ত সীসার বক্সে একটি তেজস্ক্রিয় মৌল ব্যাকেটে লিখে দিচ্ছে ইউরেনিয়াম, সে যে কোনো মৌল হতে পারে, ইউরেনিয়াম রাখলে এক প্রকার কীরকম রশ্মি তীব্র ভেদন ক্ষমতাযুক্ত রশ্মি নির্গত হয়। ওই রশ্মির দুই দিকে লম্ব অভিমুখে তড়িৎ ক্ষেত্র প্রয়োগ করলে বা তড়িৎ ক্ষেত্র স্থাপন করলে রশ্মিটি তিনটি ভাগে ভাগ হয়। ওকে, প্রথম অংশটি তড়িৎ ক্ষেত্রের ধনাত্মক মেরুর দিকে ধনাত্মক মেরুর, আচ্ছা বানানটা ভুল হয়ে গেল, মেরুর দিকে হেলে অগ্রসর হয়, তাকে বিটা রে, একে আমরা ইংলিশে বলে থাকি বিটা রে বলে। আচ্ছা, এখানে আরও একটা লিখে দিচ্ছি যে অর্থাৎ যখন ধনাত্মকের দিকে যাচ্ছে তাহলে এটি কি হবে, অর্থাৎ এটি ঋণাত্মক। ওকে, এটা হচ্ছে প্রথম অংশের জন্য হয়ে গেল। নেক্সট পরবর্তী দ্বিতীয় অংশ কি করেছে, যে তড়িৎ ক্ষেত্রের
ধনাত্মক, আর সেটা হচ্ছে ধনাত্মক করেছিলাম, এটা হচ্ছে ঋণাত্মক। তাহলে ঋণাত্মক মেরুর দিকে সামান্য হেলে অগ্রসর হয়। একে আলফা রশ্মি বা একে আলফা রে বলে। অর্থাৎ এটি কি, এটি হচ্ছে যে ঋণাত্মক আধান, অর্থাৎ এটি ঋণাত্মক আধান। এটা হচ্ছে দ্বিতীয় অংশ হয়ে গেল। নেক্সট পরবর্তী কি, তৃতীয় অংশ। তৃতীয় অংশটা হচ্ছে যে ধনাত্মক এবং ঋণাত্মক কোনো দিকেই বিক্ষিপ্ত হয় না। ধনাত্মক ও ঋণাত্মক কোনো দিকে বিক্ষিপ্ত হয় না। সোজা পথে অগ্রসর হয়। একে গামা রশ্মি, গামা রে বলে। অর্থাৎ এটি কেমন, এটি হচ্ছে নিস্তড়িত। ওকে, তাহলে যেটা তোমাদেরকে সেখানে বোঝানো হয়েছিল, তো সেই কথাটি এখানে একটু ভাষা দিয়ে লিখে দিয়েছি। আশা করছি বুঝতে পেরেছো, কোনো সমস্যা নেই। ওকে, এখান থেকে তোমাদের লং কোশ্চেন আসবে না, মানে যে জিনিসটা বোঝানো হলো, হয়তো শর্ট কোশ্চেন আসবে যে আলফা এর আধান কেমন। ওকে, ঠিক এরকমই কোশ্চেন। তো আজকে আমরা এই ক্লাসটিকে এখানে সমাপ্ত করছি। নেক্সট আগামীকাল এরপরে খুব সুন্দর একটা টপিক নিয়ে আলোচনা করব। তো এখনও অনেকক্ষণ টাইম রয়েছে, পারলে টপিকটা শুরু করতে পারতাম, কিন্তু টপিকটা একটু অনেক বড় রয়েছে, একটার সঙ্গে আর একটা কানেক্ট রয়েছে। ওকে, দুটোকে একসঙ্গে বুঝালে তোমাদের খুব সহজভাবে তোমরা বুঝতে পারবে। ওকে, তো আজকে এই আলফা বিটা গামা রশ্মির প্রকৃতি এবং উৎস, তো যেটা রেখে দিয়েছি তারই হচ্ছে একটা অংশ, এখানে রাখা যায়, কিন্তু সেখানে রাখাটা ঠিক হবে না, রাখলে আর কিছু করার নেই, রাখা হয়ে যাবে, তো তোমাদের একটু বুঝতে সমস্যা হবে। দুটো ক্লাস দুদিন ধরে চলবে, তো একসঙ্গেই ওই টপিকটাকে একসঙ্গেই কমপ্লিট করব। ওকে, তো আজকের এই ক্লাসটিকে এখানে সমাপ্ত করছি। আগামীকাল ওই ক্লাসটিকে পরবর্তীতে কন্টিনিউ করব। ওকে।